আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় ফাংশন নিয়ে। চলো শুরু করা যাক। আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি সেটার নাম হচ্ছে ফাংশন। ঠিক আছে, ফাংশনের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, বাংলায়ও এটাকে ম্যাপিংই বলা হয়। খেয়াল করে আমরা আসলে ফাংশন শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত। ঠিক আছে, সবাই ফাংশন ওয়ার্ডটা কি সাথে পরিচিত, কিন্তু আসলে ফাংশনটা কি আসলে, ঠিক আছে, আমরা আজকে আসলে সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। তাহলে ফাংশনকে যদি আমরা জানতে চাই একদম বেসিক থেকে, তাহলে প্রথমে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সেট কি। তাহলে সেটের প্রথমে একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি। When we collaborate well-defined distinct objects, then that collection is called set. এটার মানে কি? মানে যে ধরো তোমার কাছে একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে তুমি কি করছো যে কিছু এমন বস্তু রাখছো যে সকল বস্তুকে তুমি আসলে পরস্পর থেকে পৃথক করে নিতে পারবা। ঠিক আছে, এরকম বস্তুগুলোকে তুমি এই ঝুড়ির মধ্যে রাখছো, পরবর্তীতে তুমি চাইলে সেখান থেকে পৃথক করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে এই যে সমগ্রটা, অর্থাৎ এই যে বস্তুগুলোকে রাখলা, এই বস্তুগুলোর সমগ্রটাকে আমরা বলা হয় আসলে সেট। বুঝতে পারছি? তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। তোমরা নিশ্চয়ই ইন্টিজারের সাথে পরিচিত। ইন্টিজারের বাংলা কি? পূর্ণ সংখ্যা। তাহলে এখন এই যে পূর্ণ সংখ্যা বলছি, পূর্ণ সংখ্যা বলতে কি বোঝানো হয়? পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হয় যে নন ফ্র্যাকশনাল যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোকে বলা হয়ে থাকে ইন্টিজার। ধরলাম আমি এখন ইন্টিজারের সেট বিবেচনা করব, তাহলে নিশ্চয়ই জানো যে ইন্টিজারের সেটকে আসলে আই দ্বারা প্রকাশ করা হয়, কারণ হচ্ছে ইন্টিজারের প্রথম শব্দ আই থেকে নেওয়া হচ্ছে। তাহলে আই সমান আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে 0 +-1 +-2 +-3 ডট ডট তুমি যতটুকু লিখতে চাও। একইভাবে তাহলে তোমরা বাস্তব সংখ্যার সেট যদি লিখতে চাও তাহলে কিভাবে লিখবা? জাস্ট আর ইকুয়াল টু বাস্তব সংখ্যার সেটটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবা। ঠিক আছে, এভাবে তাহলে আমরা বুঝতে পারছি সেট কি। তাহলে এবার আমরা চলে আসি ফাংশনের দিকে। ফাংশন জানার জন্য আমাদের আসলে একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে অন্বয়। তোমরা নবম এবং দশম শ্রেণীতে নিশ্চয়ই ভালোভাবে অন্যটা পড়ে এসেছো। ঠিক আছে, সো এটা নিয়ে আমি আসলে বিস্তারিত কিছু বলছি না। এখন ধরো আমার ফাংশন জানার জন্য ধরো আমার কাছে দুটো সেট আছে, আমি দুটো সেটকে বিবেচনা করব। একটা সেট হচ্ছে এ এর সেট, সেট এ, এবং দ্বিতীয় সেট যেটা সেটাকে বলবো বি সেট। এবং এ সেটে কিছু এলিমেন্ট থাকবে এবং বি সেটেও কিছু এলিমেন্ট থাকবে। ধরলাম এ সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা এভাবে চিন্তা করলাম। ধরলাম পাঁচটা এলিমেন্ট দেওয়া আছে, পাঁচটা এলিমেন্টগুলো হচ্ছে, একটাকে ধরলাম এ, দ্বিতীয়টা হচ্ছে বি, সি, ডি, ই। এবং বি সেটে যে এলিমেন্টগুলো আছে সেই সেট এলিমেন্টগুলো আসলে পাঁচটা এলিমেন্ট দিয়েছি আমি। সো প্রত্যেকটা এলিমেন্টকে ধরলাম, একটা নাম দিয়ে দিলাম, একটা 1 2 3 4 5। এখন আমি করছি কি, এই দুটো যে সেট আছে এই দুটো সেটের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করছি। রিলেশনটা ক্রিয়েট করার জন্য আমি কিছু ধরলাম শর্ত দিচ্ছি। হ্যাঁ, প্রথম যে শর্তটা সেটা হচ্ছে এই যে এ সেটের উপাদানগুলো আছে তার উপর ডিপেন্ড করে আমি আসলে বি সেটের উপাদান পাবো। এটা হচ্ছে ধরলাম প্রথম শর্ত দিলাম। ঠিক আছে, ফার্স্ট শর্ত যে এ সেটের উপাদানগুলোর উপর ডিপেন্ড করে আমি বি সেটের উপাদানগুলো পাবো। এবং দ্বিতীয় যে শর্তটা দিচ্ছি ধরলাম, সেই দ্বিতীয় শর্তটা হচ্ছে প্রত্যেকটা অ্যাসিডের যে প্রত্যেকটা উপাদান আছে না, এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আসলে বি সেটে আমি একটা ইউনিকলি ডিস্টিংক্ট আউটপুট পাবো। এটার মানে কি? আমি বুঝতে চাচ্ছি যে অ্যাসিডের প্রত্যেকটা এলিমেন্টের জাস্ট একটা আউটপুট থাকবে, সেগুলো হচ্ছে ইউনিক। তার মানে আমরা এটা বলতে পারি এইভাবে, ইচ ইনপুট জাস্ট হ্যাজ ওয়ান আউটপুট। এভাবে বলতে পারি। খেয়াল করো, একটা ইনপুটের বলছি যে একটা আউটপুট থাকবে। ঠিক আছে, একটা ইনপুটের একটা আউটপুট থাকবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এরকম যে আমার কাছে যদি একটা ইনপুট থাকে এ, আমি কখনো এই এ ইনপুট দেওয়ার কারণে আমি দুটো আউটপুট পেতে পারবো না। অর্থাৎ আমার কাছে অল টাইম শুধুমাত্র একটা ইনপুটের জন্য একটা আউটপুটই পেতে হবে। ঠিক আছে, আমি জাস্ট আমার শর্তগুলো দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার শর্ত অনুসারে বলছি। এবং 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্তটাই আসলে সেকেন্ড শর্তের মধ্যে চলে এসেছে। কি সেকেন্ড শর্তটা কি বলেছিলাম? যে ইচ ইনপুট মাস্ট হ্যাভ অনলি ওয়ান আউটপুট। এটার মানে কি? এটার মানে বলতে গিয়ে আসলে 3 নম্বর যে শর্তটা সেটা বলে ফেলেছি, যে একটা ইনপুটের জন্য আমি আসলে কখনো একের অধিক আউটপুট পেতে পারবো না। এই যে শর্তগুলো বলছি, এই শর্তগুলো দ্বারা যদি আমি এ সেট এবং বি সেটের মাঝখানে যদি একটা সমন্বয় কিংবা একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, তাহলে আসলে আমরা শেষ পর্যন্ত আমরা আসলে ফাংশনটা পেয়ে যাব।
তার মানে কি আমরা ফাংশন বলতে কি বোঝাচ্ছি? ফাংশন বলতে বোঝাচ্ছি যে একটা এমন একটা সম্পর্ক যার মাধ্যমে আসলে দুটো সেটের মধ্যে কি করা হয়, একটা সমন্বয় সাধন করা হয় কিছু শর্তের মাধ্যমে, এবং যে শর্তগুলো আমি আসলে এদের মধ্যে সমন্বয় সৃষ্টির সময় বলে ফেলেছি। কি প্রথম শর্তটা কি ছিল? এ সেটের উপাদানগুলোর উপর ডিপেন্ড করে আমি বি সেটের উপাদানগুলো পাবো। এটার অন্যভাবে আমরা একটু কিছুক্ষণ পরে বলবো যে এটার মানে কি। ঠিক আছে, 2 নাম্বার খেয়াল করো, 2 নাম্বার টপিকটা কি বলছিলাম? 2 নাম্বার বলছিলাম যে ইচ ইনপুট জাস্ট মাস্ট হ্যাভ জাস্ট অনলি ওয়ান আউটপুট। ঠিক আছে, একটা ইনপুটের জন্য আমি একের অধিক আউটপুট পেতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে এই যে তিনটা শর্তের কথা বলছি, এই তিনটা শর্ত দ্বারাই আসলে ফাংশনকে সংজ্ঞায়িত করা হয়। ঠিক আছে, তাহলে এই যে তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাংশনটা কি। ফাংশনটা কি? তাহলে হচ্ছে একটা রিলেশন যেখানে হচ্ছে কি আমার কিছু ইনপুটের জন্য আমি কিছু আউটপুট পাবো কিছু শর্ত অনুসারে। ঠিক আছে, এখন দেখো তাহলে হচ্ছে এমন, তাহলে তোমাকে আমি একটু উদাহরণ দিচ্ছি, যে ধরো এই উদাহরণটার দিকে তাকাও। ধরলাম আমি তোমাকে একটা অন্যয় দিলাম, অন্যটা ধরলাম এইভাবে চিহ্নিত করলাম, a is equal to 1, 2, 1, 3, 2, 4। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া এই অন্যয়টা কি আসলে ফাংশনকে রিপ্রেজেন্ট করে, তোমরা কি বলবা? তাহলে আমাদের কিছু টেস্ট করতে হবে যে আমি যে তিনটা শর্তের কথা বলেছি এই তিনটা শর্তকে তারা কি করে, যদি ফুলফিল যদি করে তাহলে আমরা বলবো এই অন্যটা হচ্ছে ফাংশন, আর যদি ফুলফিল না করে তাহলে আমরা বলবো এই অন্যটা ফাংশন নয়। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এটা আসলে ফাংশনকে কি করে রিপ্রেজেন্ট করে কিনা। দেখো অ্যারো ডায়াগ্রামের সাহায্যে যদি প্রকাশ করি এইভাবে আসে না, 1, 2, আর যদি দ্বিতীয় সেটে যদি কি যে আসে 2, 3, 4, রাইট? এরকম আসে না? আমি দেখতে পাচ্ছি 1 এর জন্য আমি আসলে এখানে দুইটা ইনপুট পাচ্ছি, সরি দুইটা আউটপুট পাচ্ছি, একটা 1 আর একটা 3। আর 2 এর জন্য পাচ্ছি, দেখো 2 এর জন্য আমি আসলে 4 পাচ্ছি, রাইট? এখন আমাকে বলো অ্যারো ডায়াগ্রামের দিকে যদি তাকাই তাহলে আমরা যদি এবং ফাংশনের যে শর্তগুলো বলছিলাম সেই শর্তগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি আসলে এখানে আসলে ফাংশনের যে শর্তটা তাকে লঙ্ঘন করা হয়েছে। কিরকম? দেখো এখানে দেখতে পাচ্ছি 1 ইনপুটের জন্য আমি আসলে দুটো আউটপুট পাচ্ছি। আমি যখন ফাংশনেরকে সংজ্ঞায়িত করছিলাম তখন কি বলছিলাম, ইচ ইনপুট জাস্ট মাস্ট হ্যাভ জাস্ট ওয়ান আউটপুট। এখানে একটা ইনপুটের জন্য আমি আসলে দুটো আউটপুট পেয়ে ফেলেছি। তাহলে কি এই জায়গায় আমি বলতে পারবো যে অন্যটা আছে এটা আসলে ফাংশন নয়। বুঝতে পেরেছি? তাহলে এই যে ব্যাপারটা অন্যয় কোন একটা অন্যয় ফাংশন হচ্ছে না, এটাকে আরেকটা ভিন্নভাবে আমরা চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। কিরকম? ধরলাম আমার কাছে একটা বক্ররেখা আছে, হ্যাঁ, ধরলাম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বক্ররেখা ড্র করলাম, ধরলাম এরকম হ্যাঁ। এখন দেখো আমি যদি এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আমি যদি ওয়াই অক্ষের সমান্তরাল কোন একটা রেখা চিন্তা করি তাহলে দেখো এরকম হয় না, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। আবার আরেকটা ড্র করলাম, ধরলাম এরকম, আরেকটা ড্র করলাম এরকম। দেখো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা দেখতে পেলাম এই যে বক্ররেখাটাকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কি করেছে, ছেদ করেছে না। আবার দ্বিতীয় যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সেটাও দেখলাম একটা বিন্দু ছেদ করেছে, কিন্তু তৃতীয় যে রেখাটা, তৃতীয় যে ওয়াই অক্ষ সমান্তরাল সরলরেখাটা সেটার দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি এই তৃতীয় রেখাটা আসলে আমার বক্ররেখাটাকে একের অধিক বিন্দুতে ছেদ করেছে। দেখো যদি তৃতীয় ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাটার দিকে তাকাই দেখতে পাচ্ছি সে আসলে তিনটা বিন্দুতে ছেদ করেছে, রাইট? সো আমি যদি তিনটা বিন্দুকে যদি স্থানাঙ্কের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই তাহলে দেখো যদি বলি যে এই ডিস্টেন্সটা যদি বলি যে 1, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হইতে পারে 1,1, এই দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হইতে পারে 1,2, এবং এই বিন্দুর স্থানাঙ্ক হইতে পারে ধরলাম 1,3। আমি রাফলি একটা বলছি, হ্যাঁ, রাফলি একটা বলে দিলাম। তাহলে এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই সরলরেখাটা যে বক্ররেখাটি তিনটা বিন্দু ছেদ করেছে। তাহলে তোমরা বলো এই বক্ররেখাটা কি ফাংশনকে রিপ্রেজেন্ট করে? তোমরা এই যে আমি বলছিলাম আসলে এই জায়গায় অন্যটাকে আমি আসলে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখো এখানে দেখতে পাচ্ছিলাম 1 এর জন্য 2 পাচ্ছি, 1 এর জন্য 3 পাচ্ছি। এই জায়গায় দেখো 1 এর জন্য 1 পাচ্ছি, 1 এর জন্য 2 পাচ্ছি, 1 এর জন্য 3 পাচ্ছি। তাহলে কি আমরা বলতে পারি এই যে বক্ররেখাটা আসলে ফাংশনকে রিপ্রেজেন্ট করছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইনপুট 1 এর জন্য 1, 2, 3 তিনটা আউটপুট পাচ্ছি। তাহলে তোমরা কি এটা করতে পারবা যে যদি তোমাকে কোনো একটা কোনো একটা বক্ররেখার গ্রাফ দেওয়া থাকে এবং বলা হয় এই বক্ররেখাটা ফাংশনকে রিপ্রেজেন্ট করে কিনা, যদি কোনো একটা এমসিকিউ দেওয়া থাকে তাহলে কি তোমরা এটা সলভ করতে পারবা? তোমরা ইজিলি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা ড্র করে ইজিলি বলে ফেলতে পারবা যে এই বক্ররেখাটা আসলে ফাংশনকে রিপ্রেজেন্ট করে কি করে না। ঠিক আছে,
এবং তাহলে আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যদি ধরলাম যে এই বক্ররেখার ক্ষেত্রে যদি এরকম চিন্তা করি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটার কথা তো বললাম, এখন হচ্ছে যদি এক্স অক্ষের সমান্তরাল রেখার কথা চিন্তা করি, যে বলি যে ভাইয়া এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি চিন্তা করি তাহলে কি হবে। এখন দেখো এই প্রশ্নটার উত্তরটা আমরা আরেকটু পরে দিব, যখন তোমাকে এটা একটা ছোট একটা হিন্স দিয়ে দিই। তোমরা যখন এখন ফাংশনের ক্লাসিফিকেশনে যখন 1 ফাংশন পড়বা, তখনই আসলে এই যে ওয়াই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাগুলোর ব্যবহারটা জানতে পারবা। ঠিক আছে, আমি ছোট একটা ক্লু দিয়ে দিলাম। এবার তাহলে আমরা চলে আসি যে পরবর্তী স্লাইডে। ঠিক আছে, আশা করছি এটুকু যেটুকু বুঝিয়েছি সেটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা তাহলে ফাংশন বলতে কি বুঝলাম? ফাংশন বলতে বুঝলাম ফাংশন, আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে দেখতে পেলাম এ সেট এবং বি সেট, এই দুটোর মধ্যে আমি কি করেছি, একটা রিলেশন স্থাপন করেছি না, অর্থাৎ একটা ফাংশনের একটা ম্যাপিং করার চেষ্টা করেছি। তাহলে এই সম্পর্কটাকে এইভাবে প্রকাশ করা হয় যে এফ সাচ দ্যাট এ টু বি, যেখানে এ হচ্ছে ডোমেইন এবং বি হচ্ছে কি, বি হচ্ছে কোডোমেইন। ঠিক আছে, একটু আগে বলছিলাম যে ফাংশনের যে তিনটা শর্ত, প্রথম শর্তটার কথা আমরা একটু আবার পরে বলবো। বলছিলাম যে প্রথম শর্তটা কি ছিল, এ সেটের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর কারণেই আমরা কি পাচ্ছিলাম, বি সেটে নতুন কিছু আউটপুট পাচ্ছিলাম। এখানে মানে আমি বোঝাতে যাচ্ছি এ সেটের উপাদানগুলোকে আমরা বলছি ডোমেইন। তার মানে কি, এটা মানে হচ্ছে এ সেটে যা থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা কি পাবো, বি সেটে উপাদান পাবো। তার মানে এ সেটে তাই হচ্ছে আমার কাছে ডোমেইন, মানে হচ্ছে যার উপর ডিপেন্ড করে আমি আসলে কিছু আউটপুট পাচ্ছি। বুঝাতে পারলাম? এবং তাহলে আমরা বুঝতে পারছি এই যে ফাংশন কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এফ সাচ দ্যাট এ টু বি, যেখানে এ হচ্ছে ডোমেইন এবং বি হচ্ছে কি, কোডোমেইন। এবার তাহলে আমরা একটা ফাংশনের সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করি, যে ফাংশনকে যদি সংজ্ঞা আকারে প্রকাশ করতে চাই কিভাবে লেখা যায়। এ ফাংশন is a relation in which each input just has one output, যেটা কথাটা আমরা ফাংশনে যখন সংজ্ঞা দিচ্ছিলাম তখন বলে ফেলেছিলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে ফাংশন হচ্ছে এমন একটা রিলেশন যেখানে একটা ইনপুটের জন্য আমি আসলে একটা মাত্র আউটপুট পাবো। ঠিক আছে, তাহলে একটু তো বুঝতে পেরেছি। তাহলে এখন আমাকে এটা এই যে ফাংশনের সংজ্ঞায়িত করলাম, এটার সাহায্যে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে ধরলাম এখন হচ্ছে আমরা একটু উদাহরণের দিকে দেখি। ধরলাম যে একটা উদাহরণ হচ্ছে আমাকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এই ফাংশনটা আমার কাছে দেওয়া আছে। ঠিক আছে, এখন যদি দেওয়া থাকে তাহলে এখানে এক্স কি বলতো, এক্স হচ্ছে এলিমেন্ট অফ ডোমেইন। ঠিক আছে, এক্সটা হচ্ছে এলিমেন্ট অফ ডোমেইন, তাহলে এফ অফ এক্স কি হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 হবে এলিমেন্ট অফ কোডোমেইন। যদি তোমরা পুরো হচ্ছে স্লাইডটার দিকে তাকাও দেখতে পাবা যে এক্স হচ্ছে ডোমেইন আর এটা এফ অফ এক্স, এটা হচ্ছে কি, কোডোমেইনকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে যদি এক্স যদি এলিমেন্ট অফ আর হয়, তাহলে আমি যদি এই ফাংশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, এফ অফ আর এফ such that r2r। কেন r2r লিখছি, কারণ হচ্ছে দেখো x যদি এলিমেন্ট অফ r হয়, ঠিক আছে, তাহলে x এর ভ্যালু যখন আমি এফ অফ এক্স ফাংশনের মধ্যে বসাবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু আমরা কি পাবো, r পাবো, অর্থাৎ কোনো একটা বাস্তব সংখ্যা পাবো, যেটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখো x এর ভ্যালু যদি ইনপুট যদি 1 দিই তাহলে এফ অফ এক্স এর ভ্যালু পাচ্ছি 2, x এর ভ্যালু যদি 2 ইনপুট দিই এফ অফ এক্স এর ভ্যালু পাচ্ছি 5, x এর ভ্যালু যদি 3 দিই তাহলে হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু পাচ্ছি 10। এইভাবে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইভাবে আমি এক্স এর ভ্যালুর কারণে যেহেতু এক্স এলিমেন্ট অফ আর, সো আলটিমেটলি এফ অফ এক্সও দেখতে পাচ্ছি আর পাচ্ছি। এই জন্য আমরা এটাকে ফাংশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এফ সাচ দ্যাট আর টু আর। এখন যদি আমরা চাই যে এই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এটার একটা গ্রাফ আমরা ড্র করতে যাই, তাহলে কিভাবে ড্র করব, আমরা এখানে লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু, দেখতে পাচ্ছিলাম কি, এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কিভাবে লেখা যায়, y মাইনাস 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন y মাইনাস 1কে যদি বড় y দ্বারা যদি প্রতিস্থাপিত করি তাহলে বড় y সমান কি আসে, এক্স স্কোয়ার। এখন দেখো তোমাদেরকে এই যে ফর্মুলাটা, এটার সাথে কি তোমরা পরিচিত? হ্যাঁ, তোমরা যারা শান্ত ভাইয়ার কোনিক্স চ্যাপ্টারটা ফলো করেছো তাহলে তোমরা অবশ্যই তারা এটা জানতে পারার কথা যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা আসলে একটা পরাবৃত্তকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এই পরাবৃত্তের যদি আমরা যদি গ্রাফটাকে যদি ড্র করি তাহলে এরকম আসবে। ঠিক আছে, এরকম একটা ভিজুয়ালাইজেশন আসবে। সো এখানে দেখো এটা যদি মূলবিন্দু হয়, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দেখলাম, এই যে এটা হচ্ছে তাহলে আমার সেই কাঙ্ক্ষিত পরাবৃত্তের কি হচ্ছে গ্রাফটা। এখন পরাবৃত্তের গ্রাফটার দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি যে এই পরাবৃত্তটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা মূল বিন্দু থেকে 1 একক দূরত্বে অবস্থান করছে। কত একক? 1 একক।
কেন এক একক দূরত্বে অবস্থান করছে? দেখো আমরা যদি এই সমীকরণ y = x স্কয়ারের দিকে তাকাই, আমরা যদি এটাকে এইভাবেও লিখতে পারি y - 0 = x - 0 হোল স্কয়ার। এখানে খেয়াল করো এই যে 0 0 আসলে নির্দেশ করছে যেই বিন্দুতে আসলে x অক্ষ কিংবা y অক্ষকে এই সরলরেখাটা ছেদ করছে অথবা পরাবৃত্তির শীর্ষটা। ঠিক আছে, এটা আসলে পরাবৃত্তির শীর্ষকে নির্দেশ করছে। এই যে সমীকরণটা আছে এই সমীকরণের দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি আসলে এই পরাবৃত্তির শীর্ষটা হচ্ছে 0,1। দেখো এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0,1। এটা হচ্ছে কি আমার পরাবৃত্তির শীর্ষ। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে y = x স্কয়ার যদি হইতো তাহলে সমীকরণটা আসলে কিরকম হইতো, এই যে গ্রাফটা আসলে এরকম হইতো। ঠিক আছে, কিন্তু যেহেতু সমীকরণটা চেঞ্জ হয়ে y - 1 = x স্কয়ার হয়েছে, সো আলটিমেটলি দেখতে পাচ্ছি আমার y = f(x) গ্রাফটা আসলে y অক্ষ বরাবর এক একক পরিমাণ শিফট করেছে এবং আপার শিফটিং। ঠিক আছে, আপার শিফটিং হয়েছে কখন? যখন y এর জায়গায় y - 1 হয়েছে। তার মানে এখন আমাকে বলো তাহলে y এর জায়গায় যদি y - 2 থাকতো তাহলে কি হইতো? y এর জায়গায় যদি y - 2 হইতো তাহলে আমার যে পরাবৃত্তের গ্রাফটা আছে সেটা 2 একক পরিমাণ আপার শিফটিং হইতো, তখন আমার গ্রাফটা আসতো এরকম। তার মানে যদি একইভাবে যদি আমার যদি এরকম হইতো যে এই জায়গায় x - 1 = y স্কয়ার এরকম যদি হইতো তাহলে আমি বলতাম যে এই আমার যে পরাবৃত্তের গ্রাফটা আছে পরাবৃত্তটা এক একক পরিমাণ রাইটে শিফট হবে। দেখো তখন পরাবৃত্তের গ্রাফটা অনেকটা এরকম হইতো। বুঝতে পারছি? এটা হচ্ছে ছোট টেকনিক, একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা ইজিলি বলতে পারবো কোন একটা ফাংশন কিভাবে রাইট শিফটিং হচ্ছে, কিভাবে লেফট শিফটিং হচ্ছে অথবা আপার শিফটিং হচ্ছে, কখন আমার একটা ফাংশন লোয়ার শিফটিং হবে আবার কখন 45 ডিগ্রি কোণে শিফট হবে। তাহলে এই যে আমি আসলে এইসব বিষয়গুলো আমরা যখন ফাংশনের স্কেচ নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায়ের শেষের দিকে আমরা ফাংশনের স্কেচ নিয়ে যখন আলোচনা করব তখন এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে, এখানে জাস্ট তোমাদের একটা ক্লু দিয়ে দিলাম যে যখন y - 1 থাকবে অর্থাৎ আমার ফাংশন পরাবৃত্তির সমীকরণে যখন এইভাবে সমীকরণটা থাকবে তখন হচ্ছে কি এইটার উপর ডিপেন্ড করে y - 1 আকারে যদি থাকে তাহলে আমরা এখান থেকে বলে ফেলতে পারবো আমার ফাংশনটা কিভাবে শিফট হচ্ছে। ঠিক আছে, যেটা নিয়ে আমরা ফাংশনের স্কেচ নিয়ে যখন আলোচনা করব তখন আমরা বিস্তারিত জানতে পারবো। আশা করছি তাহলে তোমরা এই যে গ্রাফটা কিভাবে ড্র করছি সেটা তাহলে বুঝতে পারছো। এখন আমরা তাহলে পরবর্তী যে লেকচারটা আসবে ওই লেকচারে আমরা ফাংশনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা আজকের লেকচারটা কীরকম হয়েছে, আমরা আজকের লেকচারে তাহলে কী শিখতে পারলাম? আজকের লেকচারে আমরা শিখতে পারলাম যে ফাংশনটা কি, কেন কখন একটা বক্ররেখা কখন ফাংশনকে রিপ্রেজেন্ট করবে, আবার কখন একটা অন্য ফাংশন হিসেবে আচরণ করবে। ঠিক আছে, এইসব বিষয়গুলো আমরা জানতে পারলাম। পরবর্তী লেকচারে তাহলে আমরা জানবো ফাংশনের ক্লাসিফিকেশন কি। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।